আসসালামু আলাইকুম। দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ন্যারেশনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো, মানে দ্বিতীয় ক্লাসটা। হ্যাঁ, আচ্ছা, ন্যারেশনের দ্বিতীয় ক্লাসে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। তো আমি এখানে দুইটা রুলস লিখে রেখেছি। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে জানতে পারি যে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স? মেইন ভার্ব দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, ডোন্ট থাকলে সেটাকে আমরা ইম্পারেটিভ বলতে পারি শুরুতে আর কি। তারপরে শুরু হয় লেট, গেল লেটস বা লেটাস। হ্যাঁ, লেটস বা লেটাস এইগুলো দিয়ে থাকে সেটা, বা প্লিজ বা কাইন্ডলি থাকে, এইগুলো থাকলে আমরা বলবো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। লাস্টে ফুল স্টপ থাকবে। আচ্ছা, তাহলে দ্য ম্যান, এখানে রুলস গুলো একটু দেখে নিই। সাবজেক্ট প্লাস অর্ডার অবলিক রিকোয়েস্টেড। ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, নিষেধ, হ্যাঁ, উপদেশ, কমান্ডেড, এরকম এগুলো। তাহলে অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, কমান্ডেড, মানে এগুলো সব পাস্ট ফর্ম। যদি পাস্ট টেন্সের থাকে তাহলে পাস্ট ফর্মে লিখতে হবে। টু, এই টুটা হচ্ছে কমা, টু হচ্ছে কমার পরিবর্তে, মানে কমা দিয়ে কমার পরিবর্তে টু হয়, প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। ভার্বটা বি ওয়ান আকারে থাকে, এই জন্য শুধু মেইন ভার্ব লেখা হয়েছে। তাহলে এটা এই রুলসটা হবে মেইন ভার্ব অবলিক প্লিজ থাকবে। মেইন ভার্ব অবলিক প্লিজ থাকলে আমরা এই রুলসটা করবো। আর যখন সাবজেক্ট প্লাস রিকোয়েস্টেড থাকবে প্লাস অবজেক্ট, তাহলে এটা হবে ডোন্ট বা নেভার থাকলে। ডোন্ট বা নেভার থাকলে হবে কি সাবজেক্ট রিকোয়েস্টেড প্লাস অবজেক্ট। হ্যাঁ, তারপর নট টু বা নেভার টু। যখন নেভার থাকবে তখন নেভার টু, আর ডোন্ট থাকলে নট টু দিয়ে কমা উঠবে। এটা হচ্ছে কমা, মেইন ভার্ব, তারপরে হচ্ছে প্লাস এক্সটেনশন। আচ্ছা, দুইটা এক্সাম্পল দেখো। দ্য ম্যান সেড টু মি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ মিল্ক। আচ্ছা, তাহলে দ্য ম্যান, এটাকে আমরা ইনডাইরেক্ট করি। দ্য ম্যান সেড টু পরিবর্তে তাহলে কি হবে? যেহেতু প্লিজ আছে তাহলে রিকোয়েস্টেড হবে, রিকোয়েস্টেড। আচ্ছা, মি আমরা চাইলে দিতেও পারি, না দিলেও চলে, যেহেতু এই বিষয়ে মি অলরেডি আছে, দিয়েই দিলাম। মি কমার বেগে দিয়ে টু দিয়ে টু, তাহলে তারপরে ভার্ব আছে কি গিভ মি। আচ্ছা, মির একটা পরিবর্তন আছে এখানে। মি যেহেতু ফার্স্ট পারসন, আমি বলেছিলাম যে পার্সনের ক্ষেত্রে সব সময় রিপোর্টিং স্পিচের ভিতরে যখনই পার্সন থাকবে তখনই কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে আমাদের রুলস অনুসারে। তাহলে মি আছে ফার্স্ট পারসন, যাবে কোথায়? দ্য ম্যানের কাছে। তার ম্যানের সাবজেক্ট কি? হি, এর অবজেক্ট কি? হিম। গিভ হিম এ গ্লাস অফ মিল্ক। ঠিক আছে, গ্লাস অফ মিল্ক। আশা করি বুঝতে পারছো। এরপরেরটা দেখো, আন্ট সেট ডোন্ট কোয়ারেল উইথ হিম। তাহলে এটা কি হবে? আন্ট সাইডের পরিবর্তে কি হবে? যেহেতু ডন্ট আছে, আমি বলেছিলাম যে এটাও রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। তারপরে কি হবে? আচ্ছা, তারপরে অবজেক্ট, অবজেক্ট যেহেতু নাই তাহলে নট টু বা নেভার টু। এখানে কি আছে? ডন্ট আছে, তাহলে নট টু হবে, নট টু। ডোন্ট থাকলে নট টু, আর নেভার থাকলে নেভার টু। নট টু, তারপর ভার্ব আছে কি? কোয়ারেল। ডোন্ট ডু কিন্তু আসবে না, হ্যাঁ। কোয়ারেল উইথ, আচ্ছা, হিম কোন পারসন? হিম থার্ড পারসন। এই যে একটা থার্ড পারসন পাওয়া গেছে, হিম, হিম থার্ড পারসন। থার্ড পারসন হইলে কখনো ন্যারেশনের ক্ষেত্রে কখনো চেঞ্জ হয় না, সেটাই থেকে যায়। তাহলে হিমই হবে এখানে, ফুল স্টপ। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন নেভার দিয়ে একটা এক্সাম্পল দিই আমি। নেভার দিয়ে, ফাদার said to his son, never tell a lie. আচ্ছা, এখানে কি হবে তাহলে? ফাদার রিকোয়েস্টেড, এখানে আচ্ছা, হ্যাঁ, ফাদার কি রিকোয়েস্ট করছে? রিকোয়েস্ট করে না, তাহলে নেভার টু। এখানে কি হবে তাহলে? ফাদার করছে অ্যাডভাইসড, তাহলে অ্যাডভাইসড, অ্যাডভাইসড ইজ সন। তাহলে এখানে কমন পেয়ে দিয়ে নেভার টু টেল এ লাই। আশা করি বুঝতে পারছো। এখানে এই যে বিষয়টা আছে সেটা হচ্ছে যখন আমাদের অর্থ অনুসারে, যদি অ্যাডভাইসড হয় সেক্ষেত্রে অ্যাডভাইসড হবে, যদি আদেশ হয় তাহলে অর্ডার হবে, প্রশাসনিক ক্ষেত্রে কমান্ডেড ইউজ হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রগুলো যখন তুমি একবারই বুঝতে পারবে না অর্থগুলো, যে আসলে এখানে আদেশ করা হয়েছে না উপদেশ করা হয়েছে না অনুরোধ করা হয়েছে, হ্যাঁ, যখন তুমি একবারই অর্থ বুঝতে পারবে না, ধরতে পারবে না, তখন তুমি টোল্ড দিয়ে করবে।
টোল্ড দিয়ে করবে, মানে এটাকে স্কিপ করা যাবে না, ওই অবস্থা চালিয়ে যেতে হবে, কাজ চালিয়ে যেতে হবে, এর জন্য টোল দিয়ে করবে। ঠিক আছে, টোল দিয়ে করলে একবারেই কাটতে পারবে না, মোটামুটি মার্কস দিতে হবে আর কি। এই জন্য টোল দিয়ে করলে তুমি তুমি যদি একদম ওখান থেকে মানে ওইটা নিয়ে বসে থাকো, সেক্ষেত্রে কিন্তু আগাইতে পারবে না। যখন তুমি একদম অর্থ ধরতে পারতেছো না, আদেশ উপদেশ নিষেধ কিছুই বুঝতেছো না, তখন টোল্ড হবে, টোল্ড দিয়ে করবে। আশা করি বুঝতে পারছো। এখন 3 নাম্বার রুলস দেখো, এখানে চারটা ইম্পারেটিভের 4টা রুলস আছে। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে লেট দিয়ে একটা আছে, আর একটা হচ্ছে লেটস বা লেটাস, একটা আছে লেট আর একটা হচ্ছে লেট বা লেটাস। আচ্ছা, তাহলে লেট থাকলে আমরা কিন্তু ইম্পারেটিভ বলি। তাহলে দেখো লেটার রুলসটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস told প্লাস অবজেক্ট প্লাস দ্যাট, কমাউটে দ্যাট দিয়ে, তারপরে সাবজেক্ট প্লাস মাইট প্লাস বিয়ন প্লাস এক্সটেনশন। ঠিক আছে, এক্সটেনশন। আচ্ছা, এখন স্ট্রাকচার দিচ্ছি আমি। আই সে টু হিম, I said to him, let me have some food. আচ্ছা, দেখো তাহলে এটা ইনডাইরেক্ট হবে কি, I said to, said to বলতে কি হবে, told লিখলাম, তারপর অবজেক্ট কমা পেকে দিয়ে দ্যাট লিখলাম, ফার্স্ট পারসন, এখন সাবজেক্ট লিখছি আমি কিন্তু, তাহলে মি আছে ফার্স্ট পারসন, যাবে সাবজেক্ট হয়ে গেছে আই, তাহলে আই ফার্স্ট পারসন তো আই হয়, ঠিক না? মি ফার্স্ট পারসন যাবে সাবজেক্ট হয়ে গেছে, সাবজেক্ট যা আছে ওইটাই হবে, তাহলে আই, কারণ এখানে মি আকারে লিখে যাবে না, এখানে আমি সাবজেক্ট ফর্ম লিখছি, সাবজেক্ট, তাহলে আই আই করে কি হবে, মাইট হবে। এখানে কোনো রুলস এর দিকে তাকাইতে হবে না, যেহেতু স্ট্রাকচারে মাইট দেওয়া, মাইটই লিখতে হবে, মাইট, তারপরে ভি1, তারপর এক্সটেনশন, তারপরে ভি1 হ্যাভ, ঠিক আছে, হ্যাভ, হ্যাঁ, হ্যাভ সাম ফুড। আশা করি বুঝতে পারছো। লেটার রুলসটা গেল, এখন আমরা লেটস এর রুলসটা দেখব। লেটস, আচ্ছা এটা কোনটার ক্ষেত্রে, এটা হচ্ছে লেটের ক্ষেত্রে, হ্যাঁ, লেট। আর এখন লিখবো সেটা হচ্ছে লেটস বা লেটাস, ঠিক আছে, লেটস বা লেট আস, এটা হচ্ছে 4 নম্বর রুলস। আচ্ছা, লেটস বা লেটাস দিয়ে যখন ইম্পারেটিভ থাকবে তখন আমরা কিভাবে করব, সাবজেক্ট, রুলসটা হবে সাবজেক্ট প্লাস প্রপোজড অবলিক সাজেস্টেড, তুমি যেটা দাও, ঠিক আছে, প্রপোজড অবলিক সাজেস্টেড, যেকোনো একটা, প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট। এখানে সাবজেক্ট হিসেবে হয় উই বসে, নয়তো দে বসে। সাবজেক্ট হিসেবে হয় উই অথবা দে, যে কোনো একটা বসে, তারপরে শুড হয়, এখানে ফিক্সড এটা শুড, হ্যাঁ, শুড, তারপরে বসে হচ্ছে ভি1, তারপরে বাকি অংশ। আচ্ছা, ভি1 বাকি অংশ, এক্সাম্পল দিচ্ছি দেখো, I said to him, let's play cricket. এখন এটা তাহলে আমরা ইনডাইরেক্ট কিভাবে করব, I said to him তে কি হবে, প্রপোজড দিয়ে দিলাম, বা সাজেস্টেড একটা দিলেই হলো, সমস্যা নাই। him, তাহলে কমা আউট বেগে দিয়ে দ্যাট দিয়ে, তারপরে সাবজেক্ট বলছি উই অথবা দে, এই যে কমা দ্যাট, হ্যাঁ, তারপরে সাবজেক্ট হচ্ছে উই অথবা দে, তাহলে উই বা দে, এখানে লেটস, এখানে আজ হয়, এটা ফুল ফর্ম লেটস বা লেটাস। তাহলে আজ এর সাবজেক্ট কি, আজ মানে হচ্ছে আমরা মানে আজ হচ্ছে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টের কাছে চলে আসবে, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই, এই আজটা হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে আই এর প্লুরাল ফর্ম কি, আই তো আমি এর প্লুরাল ফর্ম আমরা, তাহলে হবে উই, এই জন্য উই চলে আসবে। আচ্ছা, এই হিসাব করতে গেলে উই চলে আসে, যদি তুমি এই হিসাব বুঝতে পারো তাহলে তো ভালো, অন্যথায় আমি এনবি তে বলে দিচ্ছি কখন করতে হবে। তাহলে উই শুড প্লে ক্রিকেট, শুডটা ফিক্সড, শুড প্লে ক্রিকেট।
আশা করি বুঝতে পারছো। উই তারপরে শুট, শুট এখানে রুলসে দিয়ে দিছি, তারপরে প্লে, প্লে ক্রিকেট মানে ভার্ব সহ বাক্যাংশ V1 বাক্যাংশ। হ্যাঁ, এখানে এনপিটা হচ্ছে এরকম যে এই এনপিটা শুধু লেটস বা লেটাসের ক্ষেত্রে একটু খেয়াল করো, যখন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, হ্যাঁ, যখন রিপোর্টিং স্পিচ এর সাবজেক্ট ফার্স্ট পারসন থাকবে, ফার্স্ট পারসন থাকবে, তখন আমরা উই ইউজ করব, তখন আমরা উই লিখব। ঠিক আছে, যখন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসনে থাকবে তখন আমরা উই লিখব। আর যখন ফার্স্ট পারসন না থাকবে, তো যখন থার্ড পারসন থাকবে, আর থার্ড পারসন থাকলে দে হবে। আশা করি বুঝতে পারছো। তো এখানে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস গুলো শেষ হয়ে গেল, 4টা রুলসে। এখন আমরা ইম্পারেটিভের পরে অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। অবজেক্টিভ, তারপরে এক্সক্লামেটরি। হ্যাঁ, অবজেক্টিভ দেখো, প্রত্যেকটা ক্লাস তোমরা A to Z একটু মনোযোগ দিয়ে দেখবে, অন্যথায় কিন্তু তোমরা ক্লাসগুলো মিসিং হয়ে যাবে। ঠিক আছে, মনোযোগ দিবে। আর যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে প্রশ্ন করতে পারো বা কমেন্টসে জানাইতে পারো। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেড অবলিক উইস্ট। যখন প্রেড মানে হচ্ছে দোয়া করা, প্রার্থনা করা এরকম হবে, তখন তুমি প্রেড ইউজ করবে। যখন উইস্ট মানে ইচ্ছা পোষণ করাকেও আমরা অবজেক্টিভ বলি, তাহলে তখন হবে উইস্ট। এগুলো খেয়াল রাখতে হবে। আর এখানে কমাওয়াটি হচ্ছে দ্যাট দিয়ে, তারপরে সাবজেক্ট, এরপরে মাইট হয় এখানে ফিক্সড, মাইটের পরে V1 প্লাস অবজেক্ট। আচ্ছা, এখানে এক্সাম্পল দিচ্ছি আমি, দেখো। আচ্ছা, মাদার said to me, may Allah bless you. আচ্ছা, অবজেক্টিভ সেন্টেন্স এটা বুঝবো কিভাবে? এটা আমি এখানে লিখেছি, অবজেক্টিভ সেন্টেন্স মে অবলিক লং লিভ দিয়ে শুরু হবে, লং লিভ দিয়ে শুরু হবে, লাস্টে ফুল স্টপ থাকবে। অবজেক্টিভ সেন্টেন্স মে অবলিক লং লিভ দিয়ে শুরু হবে, লাস্টে ফুল স্টপ থাকবে। বলেও কোশ্চেন মার্ক থাকলে সেটাকে অবজেক্টিভ বলো না। হ্যাঁ, মে দিয়ে শুরু হবে, লাস্টে ফুল স্টপ, সেটাকে আমরা কি বলবো? অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে দেখো, মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে এখানে এটার ইনডাইরেক্ট হবে কি, সাইটুর পরিবর্তে কি হবে? প্রেড অথবা উইস্ট। এখানে মা তো প্রার্থনাই করেছে তার সন্তানের জন্য, তাই না, বা আমার জন্য, তাহলে কি হবে? প্রেড, তাহলে প্রেড, তাহলে অবজেক্ট হচ্ছে মি। আচ্ছা, অবজেক্ট লিখি না, সমস্যা নেই, অবজেক্ট দিয়ে দিবা। তারপরে হচ্ছে দ্যাট, কমা উঠবে কি দিয়ে? দ্যাট দিয়ে। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কে? আল্লাহ, আল্লাহ থার্ড পারসন, এই জন্য আল্লাহই থাকবে। যে কোনো নাউন থার্ড পারসন, আর এর থার্ড পারসনের কোনো চেঞ্জ নাই। সাবজেক্ট গেল, তারপরে মাইট, এই যে দেখো সাবজেক্টের পরে কি? মাইট। রুলস গুলো মুখস্থ করে ফেলতে হবে, অন্যথায় তুমি পারবে না। ঠিক আছে, মাইট। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের রুলস যা যা আছে এগুলো মুখস্থ করে দেন পরের ক্লাসে যাবে, অন্যথায় পরের ক্লাসে কখনোই দেখবে না। মাইট, তারপরে বিএলএস ইউ, ইউ আচ্ছা, ইউ কিন্তু পরিবর্তন হবে, ব্লেসটা হচ্ছে V1, আর ইউটা পরিবর্তন হবে, ইউ আছে সেকেন্ড পারসন। আচ্ছা, সেকেন্ড পারসন কার কাছে যাবে? অবজেক্টের কাছে যাবে, রিপোর্টিং স্পেসের অবজেক্টের কাছে যাবে, এই মির কাছে আসবে। যদি মির কাছে আসে তাহলে ইউ অবজেক্ট আকারে আছে এখানে, তাহলে মি ও অবজেক্ট আকারে আছে, তাহলে অবজেক্টই বলবে, তাহলে কি হবে? মি হবে, ফুল স্টপ। আশা করি বুঝতে পারছো। অবজেক্টিভ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এক্সক্লামেটরি নিয়ে আলোচনা করব। অবজেক্টিভের পরে কি আছে? এক্সক্লামেটরি। তাহলে আমাদের 5টা সেন্টেন্সের স্ট্রাকচার শেষ হয়ে যাবে, তারপরে আমরা প্যাসেজ নারেশনের রুলস গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে কি? এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্স।
ঠিক আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এটার স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস এক্সক্লেমড উইথ জয় অবলিক এক্সক্লেমড উইথ সরো। এক্সক্লামেটরি সেন্টেন্সের রূপে হচ্ছে কি বিস্ময়বোধক সাইন থাকবে, সেন্টেন্সের শেষে বিস্ময়বোধক সাইন থাকবে। এক্সক্লেমড উইথ সরো প্লাস কমা ওঠে দ্যাট দিয়ে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ভেরি বা গ্রেট, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে বাকি অংশ। এগুলো কেন লিখলাম একবারে আমরা স্ট্রাকচার এক্সাম্পলে গিয়ে বুঝতে পারবো। দেখো, I said to him how the bird এখানে how nice the bird is, exclamation, how nice the bird is। এখন দেখো I said to পরিবর্তে কি হবে, exclaim to joy অথবা exclaim to sorrow। এখানে how nice the bird is, এখানে পাখিটা কি সুন্দর, এখানে একটা এক্সপ্লেইন করা হয়েছে। তার মানে সেই ক্ষেত্রে আমরা যখন দেখবো যে এটা আসলে দুঃখ কষ্ট কিছুই বোঝায় না, সেক্ষেত্রে আমরা শুধু এক্সপ্লেইন ইউজ করবো। আর যখন দেখবো যে এখানে একটা আনন্দের বিষয় আছে, যদি এখানে আনন্দের বিষয় থেকে থাকে তাহলে এক্সপ্লেইন টু জয়। আর যদি কোনো দুঃখ দুর্দশার কোনো বিষয় আসে সেক্ষেত্রে আমরা এক্সপ্লেইন টু সরো ইউজ করবো। দেখো তাহলে আই এক্সক্লেইমড, এখানে শুধু এক্সক্লেইম বিস্ময় করা হয়েছে, হ্যাঁ এক্সক্লেইমড হিম, এই জন্য আমি আনন্দ আসলে এখানে আসে, চাইলে দেওয়া যায়, এক্সক্লেইম টু জয় দেওয়া যায়, হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কমা উঠবে কি দিয়ে, দ্যাট দিয়ে। তারপরে দেখো দ্য বার্ড থার্ড পারসন, তাহলে দ্য বার্ড আসবে। দ্য বার্ড ইজ আছে হবে কি ওয়াজ, তারপরে হবে যে এখানে আছে এই যে বলছি ভেরি বা গ্রেট, ভেরি, এখানে ভেরি হবে, গ্রেট বসে একমাত্র ফুল অ্যাডজেক্টিভের করবে। তো দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস, তাহলে নাইসটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এই যে আমি এখানে অ্যাডজেক্টিভ লিখছি, এই যে নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাইস। তাহলে হাউ বা হোয়াট যে যখন থাকবে তখন হাউ বা হোয়াট দিয়ে যখন থাকবে তখন কিন্তু এগুলো উঠে যাবে। হ্যাঁ, আর একটা সেন্টেন্স দেখি, I said to him, alas, his father was dead। ঠিক আছে, আচ্ছা, তার বাবা মরে গেছে। এখন এখানে দেখো একটা দুঃখের বিষয় আছে, এই জন্য কি হবে, I exclaimed with কি আসবে, sorrow আসবে, কারণ এই যে দুঃখ দুর্দশার কথা বলা হয়েছে, কমা ব্রেকে দিয়ে দ্যাট দিয়ে। তারপরে his father, যখন যখন বিষয়বোধক ওয়ার্ড থাকবে তখন সেই ক্ষেত্রে কিন্তু ওইটা উঠে চলে যাবে, সেটা আর আসবে না। হিজ ফাদার, তাহলে ওয়াজ ডেড, তাহলে ওয়াজ আছে পাস্ট টেন্স, তাহলে we had been, ওয়াজ থাকলে আমি had been লিখছিলাম, had been dead। এইভাবে হবে, এইভাবে। আশা করি বুঝতে পারছো। যদি তারপর না বুঝো, আমরা বিস্তারিত আরো আলোচনা করবো প্যাসেজ নারেশনে। হ্যাঁ, এরপরে আমরা প্যাসেজ নারেশন রুলস নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, আমরা এরপর ক্লাসটা প্যাসেজ নারেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা বুঝতে পারছো তো ভালো, ওয়েলকাম। আর যারা না বুঝতে পারছো তারা আমাদেরকে ইনবক্স করতে পারো, ঠিক আছে, অথবা ভিডিওটা আরেকবার দেখতে পারো। আমাদের ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার করবে, নিজের প্রয়োজন না হইলেও হয়তো আর অন্য কারো প্রয়োজন হইতে পারে ভিডিওটা, তো এই জন্য শেয়ার করবে এবং লাইক দিবে। এবং অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো
অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।